মোহাম্মদ মতিউর রহমান আকন্দ, আইনজীবী এবং রাজনীতিবিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সভাপতি, বিজ্ঞ প্যানেল আলোচকবৃন্দ, সামনে সম্মানিত অডিয়েন্স, মিডিয়া ব্যক্তিবর্গ, আসলে আমি খুবই উপকৃত হয়েছি আজকের এই আলোচনায় ব্যক্তিগতভাবে। আর দুটো প্রশ্ন, একটি ভিডিও যেটা উপস্থাপিত হয়েছে সেটাকে সামনে রেখে আমি মূল আলোচনায় চলে যাব সংক্ষিপ্ত সময়ের মধ্যে। প্রথমেই আমাদের সভাপতি দেবপ্রিয় ভট্টাচার্য তিনি দুটো প্রশ্ন রেখে তার সূচনা বক্তব্য বলেছেন। একটা হচ্ছে ইতিহাস কি বলে, আমাদের অভিজ্ঞতা কি। আমি যেটা বুঝেছি, ইতিহাস বলে যে মানবাধিকার কমিশন থাকা দরকার, মানবাধিকার সংরক্ষণ করা দরকার, সংবিধানে বর্ণিত অধিকার এনশিওর করা দরকার, এটা বুঝতে আমাদের 37 বছর লেগেছে। এবং কোনো রাজনৈতিক সরকার এই নিশ্চয়তার দিকে যান নাই। একটি অরাজনৈতিক সরকার ভিন্নভাবে ক্ষমতায় এসে 2008 সালে শুরু করেছেন। সুতরাং বলতে গেলে 2008 সাল পর্যন্ত যারা রাষ্ট্র আমরা পরিচালনা করেছি, তারা এই মানবাধিকার সংরক্ষণের জন্য একটি আইন দরকার এবং একটি কর্তৃপক্ষ দরকার, একটি কমিশন দরকার, সেটা আমরা কোনো এক্সিকিউশন করতে পারি নাই। এটা আমাদের একটা চরম দুর্বলতা। দ্বিতীয় হচ্ছে অভিজ্ঞতা কি বলে। অভিজ্ঞতার উত্তর আজকের এই খসড়া আইনের প্রথম বাক্যটিতেই বলা আছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে মানবাধিকার সংরক্ষণ, উন্নয়ন এবং নিশ্চিতকরণ রাষ্ট্রের মূল লক্ষ্য। এটা যদি রাষ্ট্রের মূল লক্ষ্য হয়, তাহলে আমাদের অভিজ্ঞতা হচ্ছে এই মূল লক্ষ্য অর্জনে আমরা ব্যর্থ হয়েছি। এবং এই ব্যর্থতা উপলব্ধি করার পর 15.5 বছর পর আবার এটা স্থগিত হয়ে গেল। এত আন্দোলন এবং সংগ্রামের মাধ্যমে এত রক্ত, আজকে যে শিশুদের কথা বলা হচ্ছে, কিশোরদের কথা বলা হচ্ছে, আমি একটি জাতীয় দৈনিক পত্রিকায় দেখেছি শিশু এবং কিশোরদের 137 জন নিহত হয়েছে এই আন্দোলনে। পৃথিবীর 400 গণতান্ত্রিক আন্দোলনে এত শিশু পৃথিবীর আর কোথাও নিহত হয় নাই। এত বড় একটা মানবাধিকার লঙ্ঘনের জায়গায় বসে যারা জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি হিসেবে রাষ্ট্র ক্ষমতায় বসলেন, তারা 414 দিন আজকে অতিবাহিত হচ্ছে। এই মানবাধিকার কমিশন, মানবাধিকার সংরক্ষণ, মানবাধিকারের জন্য কোনো কার্যকর উদ্যোগই নিতে পারলেন না। আজকে আমাদের আলোচনা আসতেছে যে প্রেশার, হোয়াট ইজ প্রেশার? সবচেয়ে বড় প্রেশার তো হলো বাংলাদেশের সংবিধান, সবচেয়ে বড় প্রেশার হলো বাংলাদেশের জনগণ। আমরা তো মানবাধিকারের বিপর্যয় থেকে উদ্ধার পাওয়ার লক্ষ্যেই আমাদের তরুণ যুব সমাজ আন্দোলন করেছে। এর চাইতে বড় প্রেশার আর কি হতে পারে? যদি এর কাছে চাইতেও বড় কিছু প্রেশার থাকে, তাহলে আপনাদেরকে জাতির সামনে সেটা উন্মোচিত করা উচিত। তাদের জন্য আপনারা এটা পারছেন না। দরকার হলে আবারও আরেকটি গণ আন্দোলন জুলাই এবং আগস্টের মতো হবে, সেই প্রেশার থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য। আজকে একটা ভিডিও ফুটেজ দেখানো হয়েছে, সেখানে একজনের একটি বাক্য আমার হৃদয়কে স্পর্শ করেছে। সেটা হচ্ছে, সুষ্ঠু রাজনৈতিক চর্চা ব্যতীত গণতান্ত্রিক আচরণ সুষ্ঠু হতে পারে না। শব্দটা এরকম, আমি হয়তো ভুলে গেছি। তাহলে বাংলাদেশে সুষ্ঠু রাজনৈতিক চর্চা এবং সুষ্ঠু গণতান্ত্রিক চর্চা দুটোর অভাবে আজকে আমরা অনেক অনেক পিছিয়ে আছি। যে আইনটি আজকে প্রণয়ন করা হয়েছে, এই আইনের মধ্যে আমি মনে করি যে বেটার লেট দেন নেভার, বিলম্ব হলেও হলো। এখানে অনেক কিছু আমাদের গবেষণা এবং সংশোধন করার প্রয়োজন আছে। বিশেষ করে 13 এবং 15 নম্বর ধারায় যে কথাগুলো বলা হয়েছে। 13 নম্বর ধারায় কমিশনের কার্যাবলী সম্পর্কে বলতে গিয়ে, কমিশনের কাজটা হলো মানবাধিকার রক্ষা, মানবাধিকার সংরক্ষণ এবং মানবাধিকার উন্নয়নের জন্য কার্যকর ভূমিকা রাখা। এই ক্ষেত্রে যেমন ঘতে যে কথাটা বলা হয়েছে, মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য চিকিৎসা, পুনর্বাসন, ক্ষতিপূরণের ব্যবস্থা করা। মানবাধিকার লঙ্ঘন করতে থাকবে একটি গোষ্ঠী, একটি শক্তি, আর এই কমিশন তাদের পুনর্বাসন করতে থাকবে। আমার মনে হয় যে এটা ঠিক হবে না। যারাই কাজ করবে তাদেরকে ক্ষতিপূরণ দিতে বাধ্য করারই একটি বক্তব্য এখানে থাকতে হবে। আপনিও ক্ষতিপূরণের জায়গাটা এক্সপ্লিসিট করতে বলছেন যে আদায় করতে হবে, লঙ্ঘনকারীর কাছ থেকে আদায় করতে হবে লঙ্ঘনকারীর কাছ থেকে। এরপরে তা না হলে হবে কি, ওনারা টাকা ফান্ডই তো জোগাড় করে শেষ করতে পারবেন না। নেক্সট আমি যেটা বলবো, সিনিয়র লয়ার ব্যারিস্টার সারা তিনি বলেছেন, আমি রিপিট করতে চাচ্ছি না,
কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ যে তদন্তের জন্য 6 মাস সময় দেওয়া হয়েছে। আসলে তদন্তের জন্য 6 মাস দেওয়া, আবার যদি বিলম্ব হয় যুক্তিসঙ্গত কারণে সেটা বর্ধিত করার একটা সুযোগ রাখা হয়েছে। সেহেতু এটাকে কমিয়ে নিয়ে এসে বর্ধিত করার সুযোগ রাখা, নট মোর দেন 3 মান্থস। আমাদের তিক্ত অভিজ্ঞতা আছে সাগর রুনি হত্যার, এখন পর্যন্ত কত শতবার সেটার তারিখ পিছানো হয়েছে। আনলিমিটেড টাইমের জন্য দেওয়া যাবে না, স্পেসিফিক করতে হবে এবং সকল তদন্ত কার্যক্রম সম্পন্ন করে বিচারে চলে যেতে হবে, অ্যাকশনে চলে যেতে হবে উইদিন 6 মান্থ। এরপরে আমি বলবো 8 নম্বর ধারায় অর্থাৎ অভিযোগ দাখিলের 15 নম্বর অনুচ্ছেদের 8-এ গিয়ে বলা হয়েছে দাখিলি তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে প্রয়োজন মনে করলে কমিশন অন্য কোনো তদন্তকারী নিযুক্ত করিয়া অনধিক 30 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের আদেশ দিতে পারিবেন। আদেশ দেওয়ার জন্য 30 দিন সময় নেওয়ার দরকার নেই। এটা আমি মনে করি 15 দিনের বেশি নেওয়া ঠিক হবে না। আজকের এই আলোচনা আমাদের সবার জন্য ইফেক্টিভ হোক, ফলপ্রসূ হোক এবং আগামী দিনে আমাদের নতুন করে পথ চলার জন্য নির্ধারণী ভূমিকা রাখুক। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন সাহেব, একটা প্রশ্ন আপনাকে করার খুব লোভ হচ্ছে, সুযোগ নেই। সেটা হলো যে আপনি তো একটা রাজনৈতিক দলের সাথে আছেন। এখন আমাদের অনেকের মনের ভিতরে এখন আছে, যেহেতু এই সরকারের আমলে বাকি সময়ের ভিতরে হয়তো অনেক কিছু হবে না, আমরা পরবর্তী সরকারের উপরে অনেকখানি নির্ভর করব, এটি স্বাভাবিক প্রত্যাশা একটা গণতান্ত্রিক উত্তরণের ভিতর দিয়ে। তো আপনার দল তো নিঃসন্দেহে নির্বাচনী ইশতেহার তৈরি করবে। তো আমরা সমস্ত দলের নির্বাচনী ইশতেহারের পর্যালোচনা করছি। তো আপনার দলের নির্বাচনী ইশতেহারে এই সর্বজনীন মানবাধিকারের বিষয়টি, সব মানুষের বাংলাদেশে নারী পুরুষ ধর্ম নির্বিশেষে সমান, এই বিষয়টি কিরকম ভাবে প্রতিফলনের চিন্তা করছেন, এটা আমার জানার খুব আকাঙ্ক্ষা হচ্ছে। কি প্রশ্নটা কি অপ্রাসঙ্গিক হলো? আচ্ছা, আমি আশা করি আপনার প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। জামাতে ইসলামী সর্বজনীন মানবাধিকার প্রতিষ্ঠা সংরক্ষণ নিশ্চিতের জন্য সুনির্দিষ্ট ল্যাঙ্গুয়েজে এবং ধারায় তার নির্বাচনী ইশতেহারে উল্লেখ থাকবে এবং সেটা আমরা কার্যকর করবো ইনশাল্লাহ। ওকে, অনেক ধন্যবাদ। এটা আমার জানার আগ্রহ ছিল।